এটা দিয়ে চলছিল। ঘুরিয়ে দিন আমার অসুবিধা নেই। খড়দা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর কল্যাণ চক্রবর্তীর সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভায় মঞ্চে উপস্থিত আমাদের নেতৃবৃন্দ, সুধী নাগরিকবৃন্দ, নির্বাচক মন্ডলী, মা ও বোনেরা, আমরা আপনাদের কাছে এসেছি সরাসরি ভোট চাইতে। কোনো অনুনয় বিনয় নয়, কোনো কাতর নিবেদন নয়। আমরা আপনাদের ভোট চাইছি, সরাসরি ভোট। আপনার ভোট, আপনার পরিবারের ভোট, আপনার প্রিয়জনের ভোট, সংঘবদ্ধ মানুষের ভোট। আর এই ভোট চাইছে একটা নির্দিষ্ট রাজনৈতিক অধিকার থেকে, যে অধিকার পশ্চিমবঙ্গের মানুষ 2019 সালে ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ 2019 সালে একটা রাজনৈতিক বাইনারি তৈরি করে দিয়েছে রাজ্যের মাটিতে, যে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে ভারতীয় জনতা পার্টি। 2021 সালে আমরা পশ্চিমবঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে চাই, এই তৃণমূল নামক অভিশাপ থেকে আমরা পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দিতে চাই। মানুষ আমাদের সরকার গঠনের সুযোগ দেননি, কিন্তু পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বানানোর সঙ্গে সঙ্গে শতাব্দী প্রাচীন দুটো রাজনৈতিক দল কংগ্রেস এবং বিজেপিকে শূন্যস্থানে পৌঁছে দিয়েছেন। আপনারা 15 বছর আগে কি পেয়েছিলেন আর 15 বছর ধরে আপনারা কি পেয়ে চলেছেন, আজকে তার হিসাব নিকাশের দিন নেই। 2011 সালে তথাকথিত পট পরিবর্তনের সময় মমতা দেবী বলেছিলেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি পশ্চিমবঙ্গের মানুষকে ভয়মুক্ত করে দেব, নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করব, কোন গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশ গুলি চালিয়ে লাঠি চালিয়ে স্তব্ধ করে দেবে না, পশ্চিমবঙ্গের মানুষ বিনা বাধায় নিজেদের মত পোষণ করতে পারবেন, আমি আমার মতো করে কথা বলতে পারবো, আমি আমার মতো করে প্রতিবাদ করতে পারবো, আমি সরকারের নীতি সিদ্ধান্তের সমালোচনা প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে করতে পারবো, আমি যে কোনো সরকারি সিদ্ধান্ত নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে সরকারের ভুল, সরকারের বিভ্রান্তিকে মানুষের সামনে তুলে ধরার জন্য সভা করতে পারবো, আমি পঞ্চায়েতে আমাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, যদি মানুষের ভোটে আমি সংখ্যাগরিষ্ঠতা পাই, আমি বিনা বাধায় বোর্ড গঠন করে দেব। কিন্তু তৃণমূল কংগ্রেস গত 15 বছরে আমাদের সেই অধিকারটাকে সম্পূর্ণভাবে কেড়ে নিয়ে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে যদি খড়দায় মিউনিসিপ্যাল নির্বাচন দেখেন, নির্বাচন কিভাবে হয়েছে, জনপ্রতিনিধি নির্বাচিত হবার প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হয়েছে, খড়দার মানুষকে নতুন করে বুঝিয়ে দেবার কোনো প্রয়োজন নেই। এক সময় দুর্ভেদ্য বাম দুর্গ এই খড়দা, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের আগমন সার্বিকভাবে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক পরিস্থিতিকে বদলে দিয়ে একটা লুম্পেন প্রলেতারিয়েতের আপসেট ঘটিয়ে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস, যে দলটা আদপেই কোনো রাজনৈতিক দল নয়, যাদের একমাত্র লক্ষ্য হচ্ছে শুধুমাত্র নির্বাচনে বুথে লিড দেওয়া, যাদের মূল মন্ত্র হচ্ছে জো জিতা ও সিকান্দার, সেই তৃণমূল কংগ্রেসের যে পশ্চিমবঙ্গের মাটিতে 15 বছর ধরে শাসন করে গেল। নির্বাচনটা তৃণমূলের কাছে কোনো চয়েস নয়, নির্বাচন তৃণমূলের কাছে একটা কম্পালশন, বাধ্যবাধকতা। তৃণমূল কংগ্রেস নির্বাচন চায় না। তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী আছেন অধিকাংশই ছাত্র নেতা, তারা বিভিন্ন সময় বিভিন্ন কলেজে বাম বিরোধিতা করে কলেজের সংসদে নির্বাচিত হয়েছিলেন। আজকে পশ্চিমবঙ্গে কোথাও কলেজে সংসদ নির্বাচন হচ্ছে না, কারণ তৃণমূল জানে
নির্বাচন করতে গেলে তৃণমূলকে খুন করবে। সেনেটে নির্বাচন নেই, সমবায় সমিতিতে নির্বাচন নেই, তৃণমূল কংগ্রেস একটা হেজিমনিকে রিপ্লেস করে আরেকটা একদলীয় একচেটিয়া একাধিপত্যকে পশ্চিমবঙ্গের বুকের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছে। কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? গত 15 বছরে ৭৯,০০০ কারখানার দরজায় তালা লেগেছে, ১,০১৬টা কোম্পানি লিকুইডেশনে চলে গেছে, ৬,৩০০-র বেশি কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে তাদের হেড অফিসকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেছে। এরা যে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কি মাইলে ভাই, যারা দৈনন্দিন বিবৃতি দিয়েছেন শিল্পপতিরা যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি অতীতে কোনোদিন তৈরি হয়নি, তারাই কিন্তু তাদের পুঁজি সরিয়ে অন্য রাজ্যে নিয়ে চলে গেছে। আজকে পার্শ্ববর্তী রাজ্য আসামের দিকে তাকান, আজকে বিহারের দিকে তাকান, পশ্চিমবঙ্গের শিল্পপতিরা আজকে সেখানে বিনিয়োগ করছেন। নতুন ডেস্টিনেশন হয়ে গেছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে বিনিয়োগ শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের শিল্পপতিদের। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নেই, শিল্পে সুস্থ প্রতিযোগিতার আবহ নেই, জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। এখানে আইন শৃঙ্খলা সম্পূর্ণ বিলুপ্তি হয়ে গেছে, টোটাল অ্যানার্কি, টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার। তার মধ্যে পশ্চিমবঙ্গের শিল্পের পুনরুজ্জীবন সম্ভব নয়, পশ্চিমবঙ্গের নতুন কর্মসংস্থানের আর কোনো সুযোগ এ রাজ্যে এই মুহূর্তে নেই। মুখ্যমন্ত্রী 15 বছরে 5 লক্ষ সরকারি শূন্যপদকে ধ্বংস করে দিয়েছেন, 40,000 শিক্ষকের চাকরি বিক্রি। মুখ্যমন্ত্রী নিজের দপ্তর সিএমও, সেই সিএমওর গ্রুপটির নিয়োগের জন্য আজকে দুর্নীতির অভিযোগ নিয়ে বিভিন্ন জায়গায় ধর্ণা করছেন সেখানকার কর্মচারীরা। যে মুসলমানদের জন্য চোখের জলে বুক বাঁচিয়ে দিচ্ছেন, তাদের মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসা শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রেও আজকে দুর্নীতির অভিযোগ নিয়ে তারাও কলকাতায় ধর্ণা মঞ্চে বসে গেছে। কলেজ শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয় বিভিন্ন ট্রান্সফার, সবকটাই আতশকাচের নিচে। এই সরকার এমন কোন ডিপার্টমেন্টকে মানুষের সামনে নিয়ে আসতে পারেননি যেখানে দুর্নীতির কোনো ছোঁয়া নেই। একটা সরকার কোথা থেকে এলো সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের বাস্তবতা নেই, কোথায় নিয়ে যাবে পশ্চিমবঙ্গকে সেই ভবিষ্যতের দিশা নির্দেশ করতে পারল না। একটা সরকার যে প্রকাশ্যে ঘোষণা করছে যে একটি শিল্পের বদ্ধভূমিতে দাঁড়িয়ে আবির খেলে বিক্রি সাইন দেখাচ্ছে, আর যাই হোক সেখানে কোনো শিল্প স্থাপন হতে পারে না। বাম জমানায় আমরা আন্দোলন করেছিলাম মধ্যমেধার চাষের বিরুদ্ধে, আর পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার দেখিয়ে দিল হেলথ ফিসের উপস্থিতিতে একজন ইনভিজিলেটর পোস্ট গ্রাজুয়েটের এন্ট্রান্স পরীক্ষায় চিকিৎসকদের স্মার্টফোন খুলে উত্তর দেখিয়ে দিচ্ছেন। এই দৃশ্য পশ্চিমবঙ্গে অতীতে কেউ কোনোদিন দেখেনি, ভারতবর্ষের কোন রাজ্যে এটা সম্ভব হয়। একজন সরকার প্রকাশ্যে ঘোষণা করছে যে তারা কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে বাস্তবায়িত হতে দেবে না। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, নারেগা 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে পাঠাতে পারছে না, তার একটাই কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট। কেন্দ্র বলেছে হিসাব দাও, টাকা নাও। সরকার বলেছে আমরা টাকা নেব, টাকা নেওয়াটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না। তাই পশ্চিমবঙ্গে টাকা আসা বন্ধ হয়ে গেছে। প্রান্তিক মানুষের জন্য প্রধানমন্ত্রী তৈরি করেছিলেন, মানে যারা ছোট ছোট কাজে স্বনিযুক্তি প্রকল্পে আছেন, যারা প্লাম্বিং এর কাজ করেন, যারা সাইকেলের দোকানের মিস্ত্রির কাজ করেন, মোটর সাইকেল সারানোর কাজ করেন, কাঠের মিস্ত্রির কাজ করেন, নিজের জীবিকা যারা নিজেরা খুঁজে নিয়েছেন, তাদের জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা 7.5 লক্ষ মানুষ অ্যাপ্লাই করেছে,
বাস্তবায়িত করা যায়নি, কারণ রাজ্য সরকার আজকে সেটাকে মেনে নেয়নি। এ রাজ্যে সেটাকে কার্যকর করতে তারা দেবেন না। আজকে পশ্চিমবঙ্গের বাঙালিরা বেড়াতে যান, সারা ভারতের ডোমেস্টিক ট্যুরিজমের মধ্যে 60% আজকে পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালি মানুষ। আজকে তারা গিয়ে যদি কোনো বিপদে পড়েন, তারা গিয়ে যদি অসুস্থ হয়ে যান, হসপিটালে অ্যাডমিশন নিতে পারবেন না, কারণ তাদের স্বাস্থ্যসাথী কার্ডের কোনো গ্রহণযোগ্যতা সারা ভারতবর্ষে নেই। আয়ুষ্মান ভারত ভারতের যে কোনো জায়গায় কাজ করতে পারে, কিন্তু সেই প্রকল্পকে বাস্তবায়িত হতে দেয়। এই যে 40 লক্ষর বেশি মাইগ্রেন্ট লেবার, পরিযায়ী শ্রমিক, যারা পশ্চিমবঙ্গে নিজেদের অন্ন সংস্থান করতে পারেনি, তারা যদি আজকে বাইরে গিয়ে অসুস্থ হয়, তারা বিনামূল্যে 5 লক্ষ টাকার চিকিৎসা পাবেন না। কারণ আয়ুষ্মান ভারত কার্ড তাদের কাছে নেই, মুখ্যমন্ত্রী রাজ্যে করতে দেয়নি। আপনার উত্তর 24 পরগনা জেলা অশোকনগর অয়েল ফিল্ড, 65 বছর ধরে জিওফিজিস্ট, অয়েল ফিল্ড ওয়ার্কার্স, ইঞ্জিনিয়ার, তারা কাজ করে, তারা তেলের খনি ওখানে আবিষ্কার করেছেন। সেই তেল তুললে প্রতি বছর রাজ্য সরকার 8,000 কোটি টাকা রেভিনিউ পেতে পারে। এছাড়া 100 স্কয়ার কিলোমিটার এলাকায় যদি ওএনজিসি আর অয়েল ইন্ডিয়া লিমিটেড যৌথভাবে অপারেশন চালায়, তাহলে পুরো আর্থসামাজিক ব্যবস্থাটা ওই অঞ্চলের বদলে যাবে, উত্তর 24 পরগনার ছবি বদলে যাবে। 21টা চিঠি লেখার পরে গত বছরে বলেছে পিএমএল পেট্রোলিয়াম মাইনিং লিজ দেব, কিন্তু তার জন্য ওই 100 স্কয়ার কিলোমিটার এলাকাকে খালি করতে হবে, এভিকশন প্রসেস চালু করতে হবে। সরকার সে কাজে অংশগ্রহণ করে। রানাঘাট ন্যাচারাল গ্যাসের সন্ধান পাওয়া গেছে, বিপুল পরিমাণ অর্থ ভান্ডার রাজ্য সরকারের কাছে আসতে পারে, রাজ্য সরকার সেটাকে বাস্তবায়িত হতে দিচ্ছে। পুরুলিয়া জঙ্গলমহলের জেলা, রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে, মূল্য কয়েক লক্ষ কোটি টাকা। আজকে সেটা নিলাম বন্ধ হয়ে গেছে, কারণ রাজ্য সরকার পার্টিসিপেট করছে না। রাজ্য সরকার অনুমতি দিলে, সহযোগিতা করলে পশ্চিমবঙ্গের কোষাগারে টাকা আসতো, সেই টাকা রাজ্য সরকার দিতে দেবে। ময়েল, ভারত সরকারের আরেকটি প্রতিষ্ঠান পিএসইউ, তারা ম্যাঙ্গানিজ ওরের সন্ধান পেয়েছে, ম্যাঙ্গানিজের আকরিক। আজকে ঝাড়গ্রামে, বাঁকুড়ায় আজকে সেই বিপুল পরিমাণ ম্যাঙ্গানিজের ভান্ডার, সেখানে এক্সপ্লোরেশন সম্ভব নয়, কারণ রাজ্য সরকার পার্টিসিপেট করছে না। পিএম সূর্যঘর যোজনা, বিনা পয়সায় আপনাদের বাড়িতে আলো জ্বলবে, পাখা চলবে, টিভি চলবে, বড় প্যানেল লাগালে ফ্রিজ চলবে, আপনার এয়ার কন্ডিশনিং মেশিন চলবে বিনামূল্যে। আর যদি একটু বেশি উৎপাদন করেন, আপনার বিদ্যুৎ গিল্ড কিনে নেবে। উত্তরপ্রদেশে হয়েছে, পার্শ্ববর্তী রাজ্য বিহারে হয়েছে, অবিজেপি শাসিত রাজ্য ঝাড়খণ্ডে কাজ চলছে, অবিজেপি শাসিত রাজ্য কেরালে চলছে, তামিলনাড়ুতে চলছে, কিন্তু পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা যাচ্ছে না, কারণ মুখ্যমন্ত্রী এই প্রজেক্টটি গ্রহণ করেন। এই সরকার শ্রমিক বিরোধী সরকার, এই সরকার কৃষক বিরোধী সরকার। যে বর্ধমান জেলা আমাদের রাইস বোল অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল, সেই বর্ধমান জেলায় একর প্রতি ধানের উৎপাদন কমে যাচ্ছে। আমরা চাল উৎপাদনে 1 নম্বর জায়গায় ছিলাম, আজকে আমাদের ওপরে প্রথমে উঠে গেল উত্তরপ্রদেশ, তারপরে উঠে গেল তেলেঙ্গানা, আমরা 3 নম্বর জায়গায় এসে পৌঁছেছি। আজকে পশ্চিমবঙ্গে 11 জন আলু চাষি আত্মহত্যা করেছে। চলে যান ময়দানে, মাঠে, 1 বস্তা আলু 50 কেজির বস্তা, দাম হচ্ছে 60 টাকা, বস্তার দাম 40 টাকা, আলুর দাম 20 টাকা। কেউ মাঠ থেকে আর আলু তুলছেন না। মুখ্যমন্ত্রী হঠাৎ সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়াতে, যে আমি উড়িষ্যায়, আসামে আলু ঢুকতে দেব না। উড়িষ্যার যুদ্ধকালীন তৎপরতায় আলুতে সম্পূর্ণ হয়ে গেল, আসাম আলু তৈরি করা শুরু করলো,
আজকে আলিপুরদুয়ারের কৃষক আত্মহত্যা করেছে কারণ আলুর বাজার তার থেকেও এই রাজ্য কেড়ে নিয়ে। আপনি উত্তরবঙ্গের দিকে তাকান, বিভিন্ন ছোট ছোট নদী তার সেখানে ইললিগাল স্যান্ড মাইনিং এর কারণে, বোর্ডল্যান্ড লিফটিং এর কারণে নদী তার গতিমুখ বদলে নিচ্ছে। হাজার হাজার চাষযোগ্য জমি আজকে জলের তলায় চলে যাচ্ছে। আজকে জঙ্গলের দুষ্প্রাপ্য অর্কিড, আজকে রেয়ার ক্যাকটাস আজকে লুট করে পাচার করে দেওয়া হয়েছে। আপনারা ডুয়ার্সে বেড়াতে যান, রাস্তার সামনে দেখবেন জঙ্গল, ভিতরে দেখবেন জঙ্গল খালি। কারণ আজকে সেখানেও তৃণমূল কংগ্রেসদের লুটকে এস্টাবলিশ করেছে। সারা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষ জুড়ে একটা সম্পূর্ণ ভিন্ন চিত্র। মানুষ আধুনিক জীবনের ছোঁয়া পাচ্ছে, এগিয়ে চলেছে। কারণ আজকের ধর্ম হলো গণতন্ত্র, আর আজকের রাজনীতি হলো উন্নয়ন। টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। এই মন্ত্র নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন। কিন্তু সেই কাজে অন্তরায় হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এটা শ্রমিক বিরোধী সরকার, এটা শিল্প বিরোধী সরকার। এই উত্তর 24 পরগনা, ব্যারাকপুর, খড়দায় আমরা সবাই যারা সিপিআইএম এর বিরোধিতা করেছি, আমরা স্লোগান দিতাম প্রমোটারের সরকার আর নেই দরকার। আর আজকে দেখুন একটার পর একটা কারখানা বন্ধ হচ্ছে, জমিতে আবাসন তৈরি হচ্ছে। শিল্পকে প্রতিস্থাপিত করতে পারছে না। শিল্পের জমি আজকে ল্যান্ডশার্কদের হাতে চলে যাচ্ছে। কারা যুক্ত, কাদের বদান্যতায় হচ্ছে, কাদের অনুপ্রেরণায় হচ্ছে, নতুন করে বলার প্রয়োজন নেই। শিক্ষিত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ছেলে মেয়েদের কাছে একটাই পশ্চিমবঙ্গের চাকরির সুযোগ ছিল। বছরে বছরে এসএসসি হতো। আজকে স্কুল শিক্ষকের একটা স্থায়ী চাকরি, স্থায়ী জীবন তারা পেত। আজকে 40,000 চাকরিকে কার্যত আলু পটলের মতো বাজারে বিক্রি করে দেওয়া হলো। প্রতারিত মেধা নিয়ে জীবনের 8 বছর লুট হয়ে যাবার পরেও তারা রাস্তায় ধর্ণা দিলেন, তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারলেন না। এই সরকার ওয়েমার শিটকে সম্পূর্ণভাবে গায়েব করে দিল। আর সেজন্যই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। দেখুন, আমরা দরকার বলছি মঞ্চের উপরে দাঁড়িয়ে, কিন্তু রাজ্যবাসী স্থির করে নিয়েছে যে তারা তৃণমূলকে বিদায় দেবে, তৃণমূলকে বিদায় দিয়ে দিয়েছে। তৃণমূল চলে গেছে, তৃণমূল নেই। তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী। উত্তরবঙ্গের তৃণমূল নেই, দার্জিলিং এর তৃণমূল নেই, আলিপুরদুয়ারের তৃণমূল শূন্য, কুচবিহারের তৃণমূল শূন্য, জলপাইগুড়িতে তৃণমূল শূন্য, উত্তর দিনাজপুরে তৃণমূল শূন্য, দক্ষিণ দিনাজপুরে তৃণমূল শূন্য, মালদায় তৃণমূল শূন্য। আবার ফারাক্কার এপারে এসে আপনাদের হিসাব করতে হবে। আপনি যদি একদম সাগরের দিকে তাকান, এদিকে ওদিকে পাহাড় হাসছিল, পাহাড় তৃণমূলকে কাঁদিয়ে ছেড়ে দিয়েছে। এবারে এদিকে যদি যান, ঝাড়গ্রামে তৃণমূল নেই, এই নির্বাচনে পুরুলিয়ায় তৃণমূল নেই, এই নির্বাচনে দীঘায় অর্থাৎ পূর্ব মেদিনীপুরে দেশপ্রাণ বীরেন শাসকলের মাটিতে, সর্বাধিনায়ক সতীশ সামন্তর মাটিতে, সুশীল ধারার মাটিতে, মাতঙ্গিনীর মাটিতে, ক্ষুদিরামের মাটিতে তৃণমূল কংগ্রেস নেই। পুরো মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসকে শূন্য করে দিয়েছে মানুষ। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে। যেটা দেখছেন সেটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করে দিয়েছে। দুয়ারে সরকার, যাদের দিয়ে দুয়ারে সরকার পাঠাবেন, সেই সরকারি কর্মচারীদের সঙ্গে, সরকারি কর্মচারী পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল কংগ্রেস। 4 বার মামলায় হারবার পরেও কংগ্রেস এই বড় বড় নামজাদা উকিলকে আপনাদের দেওয়া ট্যাক্সের টাকায় আজকে তাদের ভাড়া করে দিনের পর দিন কালো হরণ করে তৃণমূল কংগ্রেস তাদের বঞ্চিত করেছে। তাই প্রধানমন্ত্রী গ্যারান্টি দিয়েছে সরকারি কর্মচারীদের সামনে দাঁড়িয়ে, বিজেপি সরকার তৈরি হবার 45 দিনের মধ্যে 7th পে কমিশনের লাগু করার সমস্ত প্রক্রিয়া এ রাজ্যে শুরু হয়ে যাবে। একটা সরকার চলেছে খেলামেলা উৎসবের সরকার।
এই সরকারকে কেউ বলেছিল ভাতার সরকার, কিন্তু আজকে গ্রাম বাংলায় ছেলেরা বলছেন ভাতা নয় ভাত চাই, মেধার মর্যাদা চাই, কর্মসংস্থানের সুযোগ চাই, পশ্চিমবঙ্গের শিল্পায়ন চাই, পশ্চিমবঙ্গের শিল্পের সুস্থ প্রতিযোগিতা চাই, পশ্চিমবঙ্গে বিদেশি বিনিয়োগ চাই। যে মহারাষ্ট্রের সঙ্গে আমরা একদিন কম্পিট করতাম ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে, সেই মহারাষ্ট্রের এফডিআই আজকে 3.6%, আর পশ্চিমবঙ্গের এফডিআই 0.6%। কোথায় চলে গেছে পশ্চিমবঙ্গ? 3 বছরের পুরনো হিসাব বলছি, বেঙ্গালুরু শহরে আমাদের শিক্ষিত তরুণ তরুণী কাজ করছে সংখ্যা হচ্ছে 14,62,000। এই 14,62,000 কাজ করার জন্য আজকে সেকেন্ড স্পিকিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেখানে বাংলা। কারণ পশ্চিমবঙ্গের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার সেক্টর 5-এ কাজ করছে 20 থেকে 22,000 টাকার বিনিময়ে। এই পরিস্থিতি কতদিন চলবে? বিধানসভা স্পিকার রাজ্যপালের দিকে তাকিয়ে বলছেন বিধানসভায় আসতে গেলে আমার থেকে পারমিশন নিয়ে আসতে হবে, কখন আসবে জানিয়ে আসবেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আচার্য গভর্নরকে বলছেন রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেই জন্য আপনার দরজা বন্ধ, আপনি এখানে কোনো ওয়েলকাম গেস্ট নন। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে। যে পশ্চিমবঙ্গে পার্শ্ববর্তী রাজ্য থেকে মানুষ কাজের খোঁজে আসতো, বিহার থেকে আসতো, উত্তরপ্রদেশ থেকে আসতো, উড়িষ্যা থেকে আসতো, ঝাড়খণ্ড থেকে আসতো, আসাম থেকে আসতো, আজকে সেই পশ্চিমবঙ্গ থেকে মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বললেন কেউ বাইরে যাবেন না, 5,000 টাকা করে ভাতা দেব। মুখ্যমন্ত্রীর বিবৃতির কিছুক্ষণের মধ্যেই ট্রেন ভর্তি করে আরো বেশি সংখ্যক লোক আজকে এখান থেকে বাইরে চলে গেল। আবার মানুষের সামনে নতুন কথা বলছেন, বাঙালি দেখলেই আক্রমণ, বাঙালিকে সরিয়ে দেওয়া হচ্ছে। আর সেজন্যই সেই বাঙালি পরিযায়ী শ্রমিকরা কিরকম আছে মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাতে 73টা ট্রেনে চেপে এখন পর্যন্ত আমার কাছে যা হিসাব, তারা নির্বাচনে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে একটু অনুরাগের ছোঁয়া দিয়ে তারা চলে যাবে। এই সরকার শুধুমাত্র মিথ্যাচারের উপরে মানুষের সামনে দাঁড়িয়ে। যখনই নির্বাচন আসে মুখ্যমন্ত্রী বলেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী তিনি, নির্বাচন 10 দিন পেরিয়ে যায় মানে একটু এগিয়ে আছে, তখন বলেন আমরাই হব চালিকা শক্তি, চাবিকাঠি থাকবে আমাদের হাতে। তারপরে আমাদের ঘরের মেয়ে, বাংলা নিজের মেয়েকে চায়, ঘরের মেয়ে ঘরে চলে আসেন। এখন পশ্চিমবঙ্গের গণদেবতা ঠিক করে নিয়েছেন যে তারা এই সরকারটার বিসর্জন দিয়ে দেবেন। সেজন্য এখন উনি গণদেবতাকে ছেড়ে সরাসরি দেবতার কাছে চলে গেছে। অবশ্য তার প্রতিবেশী মা কালী অনেকদিন আগেই তার ফাইল ছেড়ে দিয়েছেন, বলছেন আমি পারবো না। আমি বকটুই দেখলাম, আমি চাকরি বিক্রি দেখলাম, আমি তোমাদের পঞ্চায়েতের নির্বাচন দেখলাম, আমি বিজেপির কর্মীদের খুন দেখলাম, কিন্তু আরজি করার পরে আমি আর তোমার ফাইলকে নিয়ে রাখা আমার পক্ষে সম্ভব নয়, তুমি ক্ষমা করো। উনি চলে গেলেন কোথায়? উনি চলে গেলেন জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ দেবকে বললেন চলো, বলছে কোথায়? কেন দীঘায়? বলে ওখানে যাব কেন? বলে এখানে তোমার ঘুমোতে কষ্ট, এখানে পুরীর সমুদ্রও তো রাত্রিরে ডাকে, তুমি শান্ত সমুদ্রের পাড়ে চলো। জগন্নাথ বললেন আমি কি করে যাব? ধাম ছেড়ে যাবার সম্ভব নয়, আমি কোন নরধমে যাব? উনি বললেন চিন্তার কারণ নেই, আমি মানুষের টাকায়, মানুষের দেহ করের টাকায় আমি তোমার নামে কালচারাল ইনস্টিটিউট তৈরি করেছি, জগন্নাথ দেব কালচারাল ইনস্টিটিউট। ধামে যেতে হবে না, তুমি আমার সঙ্গে ইনস্টিটিউটে চলো। জগন্নাথ দেব ভক্তের আবেদনে সাড়া দিয়ে যেই ঢুকেছেন, সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেয়া হলো ওটাও ধাম। এখন জগন্নাথ দেবের পরিবারে অশান্তি। বলরাম সুভদ্রা বলছে যে তুমি জানো না তৃণমূল কংগ্রেসকে, তুমি কেন এদের কথায় গেলে? জগন্নাথ বলছেন আমি কি করে বুঝবো?
আরে আমাদের দেবতাদের মধ্যে তো একটু লবিং আছে, আমাদের দেবতারা এরোর সঙ্গে একটুখানি খোটাখুটি করে, নারদ গন্ডগোল লাগিয়ে দেয়, কিন্তু দেবতাকে মানুষ টুপি পরিয়ে দেবে এ আমি কোনোদিন বুঝতে পারিনি। আজকে আজকে তিনিও আজকে এখান থেকে হাত তুলে নিয়েছে, এখন উত্তরবঙ্গে যাচ্ছেন। উত্তরবঙ্গ বলছে ওখানে মহাকাল দেবাদিদেব মহাদেব তৈরি করবে ওখানে। সেই পরিস্থিতি থেকে আজকে বেরিয়ে আসতে হবে। এই খর্দার মানুষ মূলতই উদ্বাস্তু মানুষ, যারা ওপার বাংলা থেকে সর্বস্ব খুইয়ে এখানে এসে গল্প করেছেন ওপার বাংলায় আমাদের কি কি ছিল। দেখুন ওখানে আপনার গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, একই বৃন্তে দুটি কুসুম চলেনি। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন চলেনি। কান্ডারিকে হুঁশিয়ারি দিতে দিতে হাতে সম্প্রীতির রাখি বাঁধতে বাঁধতে 1947 সালের 15ই আগস্ট আমরা হেরে গিয়েছিলাম, আমরা পরাজিত হয়েছিলাম। যারা আওয়াজ তুলেছিলেন পহলে পাকিস্তান দেনা পড়েগা তব ভি ভারত স্বাধীন হোগা, আমরা তাদের কাছে মাথা নত করেছিলাম। যে মানুষগুলো একদিন এখানে বলে গিয়েছিল হাসকে লিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান, আজকে তারা আবার ওপার বাংলা থেকে এখানে ঢুকছে, আর তৃণমূল কংগ্রেস তাদের নাম বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু আমরা ওসব ঝামেলার মধ্যে এবারে নেই। আমরা মুখ্যমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করেছি, কারণ মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী, মুখ্যমন্ত্রীর দেখানো পথই আমাদের পথ। কারণ আমাদের শাস্ত্রে বলা আছে মহাজনগত পন্থা, সে পথেই আমাদের যেতে হয় যিনি মহাজন। তো সেই মহাজন তো আমাদের মুখ্যমন্ত্রী, যিনি রবীন্দ্রনাথকে সম্পূর্ণ চ্যালেঞ্জ করতে পারেন, যিনি রবীন্দ্রনাথের শূন্যতাকে পূরণ করে দিতে পারেন। রবীন্দ্রনাথ আমাদের কথাঞ্জলি দিয়েছিলেন, দিতে পারেননি, উনি দিয়েছিলেন। গীতাঞ্জলির পরিবর্তে কথাঞ্জলি এসেছে, গীতবিতানের পরিবর্তে কবিতা বিতান ঢুকে পড়েছে। বিশ্ব বাংলার জায়গায় বিশ্ব বাংলাকে ঢুকিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, আমাদের সেই মুখ্যমন্ত্রী, তার পথেই আমরা চলেছি। 2005 সালে মুখ্যমন্ত্রী হঠাৎ কি করলেন, ভোটার লিস্ট গুলোকে এক জায়গায় নিয়ে গিয়ে একতাড়া ভোটার লিস্টকে স্পিকারের টেবিলে ছুঁড়ে দিয়ে বলেছিলেন সিপিআইএম বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়েছে, এভাবে নির্বাচন করা যায় না। আমরাও সেই কথা বলেছি। ভারতবর্ষটা ধর্মশালা নয়, কোঠা নয়, যার যখন আসবে গেস্ট হাউসের মধ্যে ঢুকে পড়বে, এরকম বিষয়টা নয়। এটা আমাদের বাড়ি, এটা আমাদের মাটি, এটা আমাদের মাতৃভূমি। এটাকে তৈরি করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তৈরি করে দিয়ে গেছেন এন.সি. চ্যাটার্জি, এ.এন. চ্যাটার্জি, রানী জ্যোতির্ময়ী, আমাদের যদুনাথ সরকার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র মজুমদার, তাদের আন্দোলনের ফসল। এই মাটিতে আমরা অন্য কাউকে থাকতে দেব না, আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না। ভারতীয় মুসলমানদের সঙ্গে বিজেপির কোথাও কোনো বিরোধ নেই। আমরা শুধু মুসলমানদের অনুরোধ করেছি, তোমরা কাজী নজরুলের পংক্তিতে দাঁড়াও, এস ওয়াজেদ আলীর পাশে দাঁড়াও, সৈয়দ মুস্তফা সিরাজ, সৈয়দ মুস্তফা আলীর সঙ্গে নিজের পরিচয়কে যোগ করে দাও। আর তৃণমূল কংগ্রেস বলছে যে মৌলানা আবুল কালাম আজাদের সঙ্গে নয়, এপিজে আব্দুল কালামের সঙ্গে নয়, তোমরা ওই আফজল গুরুর পংক্তিতে দাঁড়িয়ে পড়ো। তোমরা ওই পংক্তিতে সবাই ঢুকে পড়ো যারা বলতে পারবে যে ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ। যারা এখানে দাঁড়িয়ে বাবরি মসজিদের কথা বলতে পারবে, বাবরি মসজিদ বানিয়ে দেবার কথা বলবে, তোমরা তাদের সঙ্গে থাকো। এই হুমায়ুনটা কে, পরিচয় কি? স্কুলে ভর্তি হতে গেলে তো বাবার নাম লিখতে হয়। বাবার নাম যদি, আর বিধায়ক পরিচয় দিতে গেলে, এই যে আমরা রাজ্যসভা, লোকসভা, বিধানসভায় গেলে আমরা ডিভিশন দিলেও, একটা ছোট চিরকুট লিখলেও, মেম্বার অফ পার্লামেন্ট লিখলেও, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি লিখলেও তার তলায় ডিভিশন নাম্বার দিয়ে দলের নামটা লিখতে হয়, আমি কোন দলের প্রতিনিধি। আমরা যারা রাজনৈতিক কর্মী, যারা আমরা নির্বাচিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আছি, আমাদের একমাত্র পরিচয় কিন্তু আমাদের দল, অন্য কেউ নয়। ওই লোকটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের অনুমোদনে, তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায়
তৃণমূল কংগ্রেসের আশীর্বাদে, তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আজকে ওখানে বাবরি মসজিদ তৈরি করছে। মিম ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গে, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। নজরুলের রাজ্যে মিম কেন পারছে? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ঈদ উল ফিতর মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ এ গান্ধা ধর্ম। তারপরে উনি এই রাজ্যে বসে আছেন। এই সরকার হিন্দু উদ্বাস্তু বিরোধী সরকার। এই সরকার ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, পৌত্তলিকতাবাদ বিরোধী সরকার। এই সরকারটাকে ফেলে দিতে হবে। মানুষ এই সরকারকে ফেলে দিয়েছে। আমাদের গেলে বিভিন্ন জায়গায় যাচ্ছি, জিজ্ঞাসা করছেন এখনো কেন 356 নয়। আমরা বলেছি আমরা কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিইনি। আমরা কংগ্রেসের ডিএনএ আর আমাদের ডিএনএ এক নয়। আমরা কোনো নির্বাচিত সরকারকে 356 দ্বারা প্রয়োগ করে ফেলে দেবার নীতিগতভাবে বিরোধী। সেটা যদি বিজেপি চাইতো আজ থেকে 7 বছর আগেই সে কাজ করে দিতে পারত। কিন্তু তারপরেও আমরা বিশ্বাস করি যে গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, শেষ কথা মানুষই বলবে, মানুষই এদের সরিয়ে দেবে। আপনারা এসআইআর দেখলেন, 13 রাজ্যে 12 রাজ্যে এসআইআর হলো, কোথাও আগুন নেই, সংঘর্ষ নেই, বিএলওদের উপরে আক্রমণ নেই, পথ অবরোধ নেই, অগ্নিসংযোগ নেই, বিএলও অফিসে আগুন নেই। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে গেলেন। জুডিশিয়ারির ওপরে পলিটিক্যাল প্রেশারকে মাউন্ট করা, এটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে বিপজ্জনক তৈরি করলেন তিনি। তার ফলগুলো কি আরো জটিল। কিছু মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে গেলেন। বেছে বেছে হিন্দু উদ্বাস্তুদের নাম বিজেপির লিড পাওয়া বুথ থেকে তৃণমূল কংগ্রেস বাদ দিয়েছে নাম। তাদের প্রশাসনকে কাজে লাগিয়ে, তাদের এআরওদের কাজে লাগিয়ে। আমরা এই নির্বাচন কমিশনের কাজের উপরে সন্তুষ্ট নই, আমরা তাদের প্রতিনিধি নই। কিন্তু আমরা যে ফর্ম 7 জমা দিয়েছিলাম, অধিকাংশ ক্ষেত্রে তার শুনানি হয়নি। সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ে যেভাবে বেছে বেছে হিন্দুদের নাম তারা বাদ দিয়েছে, ভারতীয় মুসলমানদের নাম বাদ দিয়েছে, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের নাম বাদ দিয়েছে, তাদের নাম ভোটার লিস্টে আবার ঢোকার একটা ব্যবস্থা তৈরি হয়েছে। আজ কি ধরনের ভোটার লিস্ট? দাদুর বয়স 42 বছরের দাদু 22 বছরের নাতি তৈরি করে দিয়েছেন। দাদু খায়, নাতি খায়, কতদিন চলবে? ভাই বোনের বিয়ে, স্বামী স্ত্রী দুজনেরই বাবার নাম এক, পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট। এখানেই থেমে থাকেনি। মহাভারতে একজন ধৃতরাষ্ট্র, এখানে 11 জন ধৃতরাষ্ট্র, 100টা করে সন্তানের পিতা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আছে। 3 মাস অন্তর অন্তর প্রোডাকশন চালিয়ে গেছে। 3 মাস, 2 ছেলের বয়সের অন্তর 3 মাস। বাবার ছেলের বয়সের পার্থক্য 10। বাবার ছেলে মানে 10 বছরে বাবা, 9 বছর থেকেই। চমৎকার। এদের তো খুঁজে খুঁজে এনে ওই বঙ্গভূষণ পুরস্কার আগে দিয়ে দেওয়া দরকার। আজকে এদের নিয়ে তৃণমূল কংগ্রেস, আমি আবার বলছি এটা কোনো রাজনৈতিক দল নয়। এই সরকার চলে যাবার 2 বছরের মধ্যেই রাষ্ট্রবিজ্ঞানের যারা ছাত্র আছে তারা গবেষণা করবে, পিএইচডি অ্যাওয়ার্ডের হবে তারা, যে তৃণমূল কংগ্রেসকে কোনো রাজনৈতিক দল বলা যায় কিনা তা নিয়ে গবেষণা করবে। একটা বাঞ্চ অফ লুম্পেন্স চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এদের কেউ আটকাতে পারছে না। মুখ্যমন্ত্রীও এখন নিয়ন্ত্রণ করতে পারবেন না। মুখ্যমন্ত্রী যদি নিজের সম্পূর্ণ সবকিছু বদলে ফেলে, একদম ওই বাঁকুড়ার কিংবা বেলডাঙ্গার গামছা পর্যন্ত যদি গলায় নিয়ে হাত জোর করে বলেন যে বাবা বন্ধ করো, তাও এরা বন্ধ করবে না। কারণ একবার রক্তের স্বাদ পেয়ে গেছে, এখান থেকে এদের সরিয়ে আনা যাবে না। তাই পথ একটাই, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। তৃণমূলকে না বলে দিন। মানুষ তৃণমূলকে না বলে দিয়েছে। এই সরকারের থেকে মুক্তির পথ একটাই, নির্ভয় ভোট দিতে যাবেন। এবারের ভোট আগের ভোটের মতো হবে না, এটুকু অন্তত আশ্বস্ত করতে পারি। পাড়ায় পাড়ায় ভোট পরবর্তী হিংসা, ভয় দেখানো, ভেতরে ওই ক্যামেরায় আটা লাগিয়ে দেবেন, ময়দা গুলে লাগিয়ে দেবেন দুপুর 2টোর সময়, হবে না।
এজেন্টের কানে রিভলভার ঠেকিয়ে তুলে দেবেন, হবে না। ভেতরে যে ক্যামেরা থাকবে সেই ক্যামেরা রিভারাল যিনি প্রার্থী থাকবেন, যিনি তার ইলেকশন এজেন্ট থাকবেন, তার এবং পার্টিতে তার স্মার্টফোনে থাকবে। তিনি দেখতে পাবেন বুথ নাম্বার টাইপ করলেই কোথায় কোন বুথে কি হচ্ছে। শুধুমাত্র ভোট কেন্দ্র পর্যন্ত মানুষকে পৌঁছে দেবার ব্যবস্থা করুন, বাদ বাকি দায়িত্বটা মানুষের। দোর্দণ্ড প্রতাপ সিপিআইএমকে 45% বুথে এজেন্ট দেওয়া তৃণমূল কংগ্রেসের সরিয়ে দিয়ে তাদের হাতে তুলে দিয়েছিল এই মানুষ। এই মানুষ ইন্দিরা গান্ধীকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল ব্যালটের মধ্যে দিয়ে। আবার জনতা এক্সপেরিমেন্ট ফেল করবার পরে এই মানুষই ক্ষমতায় ফিরিয়ে এনেছে তৃণমূল কংগ্রেস। যে কংগ্রেস একদিন আবার স্লোগান দিত, वन हु कैन गवर्न ভোট উসি কো দো जो 5 साल सत्ता में रह सके, আজকে সেই কংগ্রেসকে সরিয়ে দিয়ে এই ভারতবর্ষেরই মানুষ ব্যালটের মধ্যে দিয়ে কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নেওয়া বিজেপিকে ক্ষমতায় তৃতীয়বারের জন্য নিয়ে এসেছে। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর তৈরি হবে বিজেপির সরকার। কালের দেওয়াল লিখন, কেউ এটাকে খণ্ডন করতে পারবেন না। আর এরপর শ্যামাপ্রসাদের মাটিতে তৈরি হতে চলেছে শ্যামাপ্রসাদের সরকার, বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার। আপনাদের প্রার্থী ডক্টর কল্যাণ চক্রবর্তী। শিক্ষিত মানুষের জায়গায় খড়দা, শ্রমিক আন্দোলন এর নেতাদের জায়গা খড়দা, যে খড়দা বিভিন্ন রাজনৈতিক তাপ উত্তাপকে দেহ মন দিয়ে বারবার স্পর্শ করেছে, যে খড়দা অন্তত রাজনৈতিক মেধার উৎকর্ষতার স্বাদ পেয়েছে, যে খড়দা নির্দিষ্টভাবে মেধাবী মানুষজনকে নির্বাচিত করেছে, যে খড়দার মানুষজন দিনের পর দিন বিভিন্ন প্রকৃত রাজনৈতিক বিতর্কে অংশগ্রহণ করেছেন, আজকে সেই খড়দার মানুষের সামনে আমরা একজন শিক্ষাবিদকে তাদের আপনাদের রিপ্রেজেন্ট করার জন্য তাকে নিয়ে এসেছে। সরকার তৈরি হচ্ছে, সেই সরকারের মধ্যে খড়দার প্রতিনিধিত্ব থাকবে, এটা স্বাভাবিক। তো সেই কথা চিন্তা করে খড়দাবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, পশ্চিমবঙ্গের এই নতুন কর্মযোগে, পশ্চিমবঙ্গের আমূল চেহারা পরিবর্তনের লক্ষ্যে, এ রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে, এ রাজ্যে কৃষি ব্যবস্থার পরিবর্তনের মধ্যে দিয়ে কৃষকের জীবনের উন্নত মানের লক্ষ্যে যে সরকার তৈরি হবে, তার এক প্রতিনিধি হিসেবে কল্যাণবাবুকে আপনারা নির্বাচিত করবেন, পদ্ম ফুলে বোতাম টিপবেন, আমাদের একবার কাজ করবার সুযোগ দেবেন। আর যারা এখনো নো ভোট টু বিজেপিতে আছেন, যারা এখনো লাল পতাকা নিয়ে মনে করছেন যে তারা একটা কিছু করতে পারবেন, দেখুন আমি তো আপনাদের রাজনৈতিক মতামতকে নিয়ে কোনো কথা বলতে পারি না। মতাদর্শ জীবিত থাকে, বইয়ের পাতার মধ্যে থাকে, কারো হৃদয়ে থাকে। সংগঠন শেষ হয়ে যায়, মানুষ কমে যায়, কিন্তু মতাদর্শের মৃত্যু হয় না। সে তার মতো করে তার নিজের জায়গা খুঁজে নেয়। আপনারাও আপনাদের লাল পতাকাটাকে কিছুদিনের জন্য বাড়ির ওপরে শ্রদ্ধার সঙ্গে নির্দিষ্ট জায়গায় তুলে রাখুন, হৃদয়ে রাখুন আপনার কাস্তে হাতুড়ি তারা। আর চোখের তারার সঙ্গে কাস্তে হাতুড়ির তারা আপনি মিলিয়েও যদি ফেলেন, তাহলে কিন্তু পিছনের দরজা দিয়ে আপনি তৃণমূলকে আসতে সাহায্য করবেন। তাই যদি অচ্ছুত মনে করেন, আমরা যদিও পলিটিক্যাল আনটাচেবিলিটিতে বিশ্বাস করি না, একটা কাজ করবেন, বাঁ হাতের আঙুল দিয়েই বোতামটা টিপে দেবেন, তৃণমূলকে সরিয়ে দিন, দেখবেন উল্টে দিন সব পাল্টে গেছে। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। চিনি আছে, চিনি আছে না নেই?